আমন্ত্রণ মিলেনিয়াম টিভি ইউএস এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। আপনারা জানেন মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের বিনির্মাণ যে স্বপ্ন আমরা দেখি, যে স্বপ্নের বাংলাদেশকে দেখি, সেই বাংলাদেশকে নিয়ে বিভিন্ন প্রসঙ্গে কথা বলার চেষ্টা করে থাকি আপনাদের সামনে। আর আপনারা জানেন আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে স্বক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা কিন্তু অতিথি হিসেবে যুক্ত হয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে রয়েছেন সুদূর আমেরিকান প্রবাসী, যিনি রেমিটেন্স যোদ্ধা হিসেবে গত 35 থেকে 40 বছর কাজ করে যাচ্ছেন দেশের জন্য, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যিনি কাজ করে যাচ্ছেন, যিনি সুদূর প্রবাসী আমেরিকায় যে বাঙালি কমিউনিটির জন্য যেখানে বিভিন্ন সামাজিক কার্যক্রমগুলো করে থাকেন, সকলের পরিচিত মুখ নূর মোহাম্মদ তফাদার রয়েছেন আমাদের সাথে সুদূর আমেরিকা থেকে। আপনাকে স্বাগত নূর মোহাম্মদ তফাদার মিলেনিয়াম টিভিএস এর মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাকে অশেষ ধন্যবাদ মিস্টার হাদি। জি, আলোচনার শুরুতেই আমরা জানিয়ে রাখতে চাই যে আমরা প্রতিটি পর্বে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি। সঙ্গতার কারণে আজকে আমাদের আলোচনার বিষয় সমসাময়িক রাজনীতি এবং বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যে উত্তাপ, রাজনৈতিক অঙ্গনে যে টানটান উত্তেজনা এবং বহির্বিশ্বের যে আনাগোনা যে বিষয়গুলো, তাদের বিভিন্ন মত দেওয়ার যে চেষ্টা, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব। আর পুরো অনুষ্ঠান জুড়ে আজকে আমাদের সাথে থাকবেন নূর মোহাম্মদ তফাদার। তো অনুষ্ঠানের শুরুতেই আপনাকে প্রশ্ন রাখতে চাই নূর মোহাম্মদ তফাদার, আপনি যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। আপনি জানেন যে 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশের জন্ম, এবং নানা ঘাত প্রতিঘাত, নানা প্রতিবন্ধকতা এড়িয়ে কিন্তু আজকের বাংলাদেশ, যার বয়স 50 বছরেরও বেশি, অনেক ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে কিন্তু আমরা পেয়েছি আমাদের এই মাতৃভূমি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তো যে স্বপ্ন, যে উদ্দেশ্যকে সামনে নিয়ে, যে স্বপ্নকে বুকের ভিতরে লালন করে বাংলাদেশের সৃষ্টি, তা আপনার কাছে কি মনে হয় এই 50 বছরে এসে সেইটা আসলে কতটা পূরণ হয়েছে? আর 1971 থেকে আজকে 50 বছরের পরবর্তী সময় বাংলাদেশকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? জনাব মিস্টার হাদি, আপনার এই প্রোগ্রামে আমাকে ডাকার জন্য অশেষ ধন্যবাদ। মিলেনিয়াম বাংলাদেশ নর্থ আমেরিকা থেকে আমি নূর মোহাম্মদ বলছি। প্রবাসী দেশে যারা এই প্রোগ্রামটি দেখছেন, আপনাদেরকে শুভেচ্ছা, ওয়েলকাম, গুড মর্নিং, গুড ইভিনিং, যে যেখানে আছেন। আশা করি কথাগুলো শুনবেন এবং মিস্টার হাদির প্রোগ্রামগুলো দেখবেন ইনশাআল্লাহ। জনাব হাদি সাহেব, আপনি যে কথা আমাকে জিজ্ঞাসা করছেন, যে প্রশ্নটি জিজ্ঞাসা করছেন, সময়ের উপযোগী এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলাদেশ নামে যে দেশটি স্বাধীন হয়েছে ওয়েস্ট পাকিস্তান থেকে, পাকিস্তান নামে যে দেশটি স্বাধীন হয়েছে সেটা ব্রিটিশ থেকে, ইন্ডিয়া থেকে নয়, ব্রিটিশ থেকে। কিভাবে? বাংলাদেশের রাজনৈতিক যোদ্ধারা সহযোগী হয়ে ব্রিটিশদের সাথে আতাত করে একটি মুসলিম রাষ্ট্র গঠন করছে পাকিস্তান। তার সাথে সম্পৃক্ততা হয়েছে ইস্ট পাকিস্তান। এটার রাষ্ট্রনায়ক এবং এটার হেড ছিলেন হোসেন শহীদ সরওয়ার্দী, এবং বাংলার বাঘ যাকে বলা হয় উনি, এবং আরো অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব। 1947 পর যখন ইস্ট ওয়েস্ট হয়ে গেলাম, প্রায় 14-1500 মাইল দূরত্ব বাংলাদেশ থেকে পাকিস্তানের, পাকিস্তানরা যেভাবে অত্যাচার বাংলাদেশের উপরে করছে সেগুলো আপনারা জানেন বা জানেন না। বর্তমান সমাজের, বর্তমান যুগের সন্তানরা জানা উচিত ইতিহাস। যারা মানব সন্তান, যারা বাংলাদেশের জন্য যুদ্ধ করছেন, পৃথিবী থেকে অনেকেই চলে গেছেন। যারা রাজনীতি করছেন বাংলাদেশকে সৃষ্টি করার জন্য, যাদের পটভূমি অনেক উপরে ছিল, তারা কেউ নেই, 99% চলে গেছেন। এখন যারা আছেন
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহায় রাখুক, ভালো রাখুক, এই দোয়াই করি। যাই হোক, ইস্ট পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে আপনার ধাপে 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 বাঙালিদের উপরে অত্যাচার, অবিচার সর্বক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, বাণিজ্য সবকিছু। তখন এই কষ্টে 1947 থেকে 1967 সাল পর্যন্ত আমাদের পূর্বপুরুষ লিডাররা যুদ্ধ করে আসছে পাকিস্তানের সাথে। পার্লামেন্টে কোনো কাজ হয় নাই। 67 পরে বাংলাদেশের একজন মহানায়ক, সম্মানিত মরহুম শ্রদ্ধাশীল শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, তার ডাকে উত্তাল বাংলাদেশি ছাত্র নেতা, কৃষক নেতা সবাই একসাথে বাংলাদেশের রাইট নিয়ে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে। 1967 পরে আইয়ুব খান চলে গেলেন, আইয়ুব খানের মার্শাল ল চলে গেলেন, আইয়ুব খান চলে গেলেন, আসছেন ইয়াহিয়া খান, আসছেন টিক্কা খান। তারা জাস্ট বাংলাদেশের জনগণের সাথে ধোঁকাবাজি দিয়ে গেছেন এবং বঙ্গবন্ধুকে পরপর বহুবার এই আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য তার জেল খাটতে হয়েছে। পাকিস্তানে, করাচিতে, লাহোরে, পাঞ্জাবে এবং আমাদের ত্রিপুরায়, যেটা এখন আসাম, ত্রিপুরায়। তারপর 1970 পর যখন জেনারেল ইলেকশন দিয়েছে, এই ইলেকশনে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ জয়ী হয়েছে, কিন্তু পাকিস্তানি গভর্নমেন্ট মেনে নেন নাই। সংক্ষেপে নিয়ে আসছি, মেনে নেন নাই। তারা বাংলাদেশের উপর জাস্ট ধোঁকাবাজি দিয়ে যাচ্ছে। তখন ইয়াহিয়া খানের সাথে হাত মিলালো জুলফিকার আলী ভুট্টো। জুলফিকার আলী ভুট্টো ঢাকাতে এসে বঙ্গবন্ধুর সাথে কথা বলছেন, আশা দিচ্ছেন পার্লামেন্ট করবেন, তাকে পূর্ব, ইস্ট এবং ওয়েস্টের প্রাইম মিনিস্টার তৈরি করবেন, একটি সুন্দর সুষ্ঠু রাষ্ট্র গঠন করবেন যার নাম পাকিস্তান। কিন্তু তা না করে সে ধোঁকাবাজি দিয়ে বাংলাদেশ থেকে যাওয়ার পর 25শে মার্চ 1971 যে পটভূমি সে রাখছে বাংলাদেশের শিক্ষক, ছাত্র, ডাক্তার, জনসাধারণের উপরে, তা ভাষা ব্যক্ত করা যায় না। তারপরে শুরু হলো আল্লাহ রহমান আমাদের গৃহযুদ্ধ, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। 9 মাস যুদ্ধ করার পর ছোট্ট একটি রাষ্ট্র পেয়েছেন, যে রাষ্ট্রের নাম বাংলাদেশ। সেই রাষ্ট্রের রাষ্ট্র ভূমিকায় পালন করছেন তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু আল্লাহর অশেষ, যাই হোক, বাংলাদেশের জনগণ এবং বিশ্বের অনেক মরলদাতাদের সহযোগিতায় বঙ্গবন্ধুকে 1975 সালে আমরা হারাইছি, জাতি হারাইছে, বাংলাদেশি জনগণ হারাইছে। আমরা যে কি হারাইছি আমরা জানি না, কিন্তু এখন হাড়ে হাড়ে আমরা জাতির পিতাকে হারাইছি, তার ফ্যামিলিকে হারাইছি, তার বংশধর আত্মীয় স্বজনকে হারাইছি। তারপরে চলে আসছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সূচনা। 1975-এর শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি ঠিক যে মাসটিতে, সেটি কিন্তু আগস্ট মাস, এবং আগস্ট মাস আসলেই
পুরো বাঙালি জাতির জন্য একটি শোকের মাস, দুঃখের মাস, যে সেখানে আমরা আমাদের যে ক্যারিসমেটিক লিডার ছিল এবং যার নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ পেয়েছি, তাকে আমরা সপরিবারে হারিয়েছি। আপনি ঠিকই বলেছেন। তো আপনার কাছে যে প্রশ্নটি ছিল আসলে যদি সংক্ষেপে বলতেন যে আমরা যে উদ্দেশ্যকে নিয়ে, যে লক্ষ্যকে সামনে নিয়ে আসলে স্বাধীনতা যুদ্ধের জন্য ঝাঁপিয়েছিলাম, আমরা সেই লক্ষ্য এবং উদ্দেশ্য আসলে কতটা অর্জন করতে পারছি, এবং 50 বছর পরে এসে বাংলাদেশকে আপনি আসলে কিভাবে দেখছেন? অশেষ ধন্যবাদ হাজি সাহেব। দেখুন, আমরা জাতিসত্তা, প্রজাতন্ত্র, গণতান্ত্রিক একটি রাষ্ট্র, সমাজতন্ত্র, প্রজাতন্ত্র, গণতন্ত্র আমরা করতে পারিনি এই 50 বছরে। আমাদের দেশে প্রায় 17 উপরে রাজনৈতিক দল। আমরা কেহ একত্রিত ভাবে বাংলাদেশের জন্য, জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনস্বার্থে, প্রজাতন্ত্রের স্বার্থে আমরা কাজ করছি না। আমরা করছি নিজের স্বার্থে, নিজের ভোগ বিলাসের স্বার্থে। যেই সরকারি আসুক না কেন, 1975-এর আগস্টের পরে, 15ই আগস্টের পরে যারাই আসছেন, বিএনপি আসছেন, জাতীয় পার্টি আসছেন, আবার বিএনপি আসছেন, আওয়ামী লীগ আসছেন, তার সাথে অঙ্গ সংগঠন গুলা ছিল, কেউই প্রজাতন্ত্র, গণতন্ত্র নিয়ে কাজ করেন নাই। তারা তাদের নিজ দলকে, নিজদেরকে জাস্ট উন্নয়নের জন্য কাজ করছেন, নিজদেরকে, প্রজাতন্ত্রের জন্য নয়, গণতন্ত্রের জন্য নয়। যে স্বাধীনতার পরবর্তী সময়ে, বিশেষ করে 75-এর 15ই আগস্টের পরে যারাই সরকারে এসেছে, তারা সবসময় নিজেদের স্বার্থের কথা চিন্তা করছে, কিন্তু একটা সময় বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি। আজকে কিন্তু বিশ্বে বাংলাদেশ অনেকের কাছে রোল মডেল। আপনি জানেন, পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল এবং অনেক কিছু, মানে বলার মতো বাংলাদেশের অনেক কিছু আছে। তাহলে এই উন্নয়নগুলোকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনাকে অশেষ ধন্যবাদ, সুন্দর একটি প্রশ্ন দিয়ে আসছেন। বর্তমান সরকার 2009 সাল থেকে এ পর্যন্ত টুডে আছেন আওয়ামী লীগ সরকার, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। দেখুন, আপনি বাংলাদেশের জিডিপি কত এবং খরচ কত হচ্ছে সেটা আপনার দেখতে হবে, এবং এই অর্থ কোথা থেকে আসছে তা দেখতে হবে। এই যে প্রায় 2 কোটি বাংলাদেশি প্রবাসে বাস করে, বাংলাদেশের অর্থনীতির চাকার সাথে তাদের অর্থ ঘুরছে, তা কি আপনারা জানেন? জানেন না। যাই হোক, আপনি পদ্মা সেতু, কর্ণফুলী টানেল এবং বিভিন্ন হাইওয়ে, রোডস এন্ড হাইওয়ে স্ট্রাকচার আপনারা করছেন। বাংলাদেশ বহুমুখী কর্মকাণ্ডে এগিয়ে যাচ্ছে এই গত 15 বছরে। এই জন্য আমরা আনন্দিত, গর্বিত যে বাংলাদেশ একটি দেশ নামে বিশ্বের বাজারে এই সরকারের আমলে পরিচিতি লাভ করছে। না হয় একটা ফান্ডামেন্টালিস্ট রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে দেখতো, তা কি আপনি জানেন? যাই হোক, আমি ওই কথায় না যাই। বর্তমান সরকার তারা চাচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়নের, কিন্তু এর ভিতরে, তাদের ভিতরে কিছু অংশ, রাজনৈতিক দল বা যে হোক না কেন, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার প্রচেষ্টা করছে এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য দলটিকে নষ্ট করছে এবং হাজার হাজার কোটি টাকা পাচার করছে। এটা কি রাষ্ট্রের ক্ষতিকর নয় ভাইজান? এটা রাষ্ট্রের অনেক দুর্নাম। আপনি কি জানেন, কথাই নিয়ে আসছি, আপনি উন্নয়নের কথা বলছেন, অনেক সুন্দর উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু উন্নয়নে সারা সাউথ এশিয়ার সাথে যে কমিউনিকেশন হয়েছে, আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য, খাদ্য, স্বাস্থ্য, সর্বক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের আলোচনার সূত্র ধরে একটা কথা বলতে চাই, আপনি জানেন যে পদ্মা সেতু নিয়ে কিন্তু অনেক জল ঘোলা হয়েছে। বিশ্বব্যাংক অর্থায়ন করার কথা ছিল, সেখানে তথাকথিত দুর্নীতির প্রসঙ্গ তুলে কিন্তু সে অর্থায়ন বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে পদ্মা সেতুর কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তখন দৃঢ়চিত্তে বলেছিলেন যে বাঙালির নিজের টাকায় পদ্মা সেতু হবে, সেটি আজকে হয়েছে, সেটি দৃশ্যমান, সেটি আমরা সবাই জানি, সারা পৃথিবী জানে। এবং আমরা যেটি বলার চেষ্টা করছি বা আমরা বাঙালি জাতি হিসেবে গর্ববোধ করি যে পদ্মা সেতু শুধুমাত্র কিন্তু একটি সাধারণ সেতু না, এটি বাংলাদেশ এবং বাঙালি জাতির একটি আত্মমর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তা আপনার কাছে কি মনে হয় যে আপনি দীর্ঘদিন প্রবাসে রয়েছেন, এই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে প্রবাসে তুলে ধরছেন, বা এই পদ্মা সেতুর বিষয়টি বা বাংলাদেশের আত্মমর্যাদার যে বিষয়টি, আত্মনির্ভরশীলতা যে বিষয়টি, এটি আসলে প্রবাসে আপনাদের কিভাবে সুনাম বৃদ্ধিতে সহায়তা রাখছে? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি রাষ্ট্রের একটি চাবিকাঠি নিয়ে আসছেন, মূল নীতি নিয়ে আসছেন। দেখুন, পদ্মা সেতুতে ওয়ার্ল্ড ব্যাংক এবং বিভিন্ন উন্নয়নশীল রাষ্ট্র, সারা পৃথিবীর নাম্বার 1 উন্নয়নশীল রাষ্ট্র বাধা দিচ্ছিলেন। আপনি ভালো করে জানেন 2011 সালে। আমার সম্পূর্ণ ভাবে আমি অবগত আছি। দেখুন, শেখ হাসিনার সরকারকে সুন্দরভাবে মেনে নিতে পারে নাই, নাম্বার 1। নাম্বার 2, এই পদ্মা সেতু যেন না হয়, উন্নয়ন না হয়, উন্নয়নকে দাবিয়ে রাখার জন্য ইউনাইটেড স্টেটস ওবামা অ্যাডমিনিস্ট্রেশন 100% কাজ করছিলেন। তখনকার সরকার, যেই দেশে আমরা বাস করি, যেই দেশকে আমরা ভালোবাসি, প্রবাসীরা অনেক মিলিয়নস অফ আমেরিকান, বাংলাদেশি আমেরিকাতে বাস করে, কিন্তু তখনকার সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টন এবং ওয়ার্ল্ড ব্যাংকের এমডি সহ বাধা দিয়েছিলেন। আমার 100% জানা আছে, কারণ একটা সেতু, এই সেতুর সাথে সম্পৃক্ততা পুরো সাউথ এশিয়ার, পুরো সাউথ এশিয়ার সাথে একটা ব্রিজিং হয়ে যাবে, ব্রিজিং দ্য কমিউনিটি। এবং এটার সাথে সম্পৃক্ত হবে চায়না, চায়নার সাথে সম্পৃক্ত হবে পুরো, আপনি চিন্তা করেন, পুরো ইউরোপ, অল অফ দ্য ওয়ার্ল্ড, মেজরিটি অফ দ্য ওয়ার্ল্ড এই পদ্মা সম্পৃক্ততা। এটা তারা ভালো চোখে দেখে নাই ভাইজান। এটা যদি ভালো চোখে দেখতো তারা এগিয়ে আসতো। তারা চাচ্ছে যে পাকিস্তানকে তারা যেভাবে ধ্বংসের স্তূপে এখন নিচ্ছে, বাংলাদেশকেও এইভাবে পালিয়ে রাখতে। আপনাকে অশেষ ধন্যবাদ। বাংলাদেশকে কি আসলেই পিছিয়ে রাখা সম্ভব? কারণ আপনারা যারা প্রবাসী রয়েছেন, আপনি জানেন যে করোনাকালীন সময়ে সারা বিশ্ব অর্থনীতি যখন টালমাটাল, বাংলাদেশও কিন্তু তার বাইরে ছিল না। বাংলাদেশকে নিয়ে অনেক শঙ্কা ছিল যে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের অর্থনীতি আসলে কি অবস্থা হয়। সেটি কিন্তু সেইভাবে ক্ষতিগ্রস্ত হয়নি এবং রেকর্ড পরিমাণ রিজার্ভ ছিল করোনাকালীন সময়ে। এবং আপনারা যারা প্রবাসীরা ছিলেন, তাদের যে কন্ট্রিবিউশন এই অর্থনীতিকে সচল রাখার জন্য, সেটি ভোলার মতো নয়। একজন প্রবাসী হিসেবে দীর্ঘদিন প্রবাস জীবন আপনাদের, বা আপনি দীর্ঘদিন প্রবাস জীবনে রয়েছেন, তা আপনার কাছে কি মনে হয় যে দেশের, আপনি জানেন যে ডিজিটাল বাংলাদেশ থেকে এখন কিন্তু স্লোগান হলো স্মার্ট বাংলাদেশ, তো স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য প্রবাসীদের যে ভূমিকা আসলে কোনো অংশে কম নয়, সেই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখবেন? আর আপনার কাছে মনে হয় কিনা, সাথে সাথে আরেকটি প্রশ্ন, যে ষড়যন্ত্র করে এই উন্নয়নশীল যে অগ্রযাত্রা শুরু হয়েছে উন্নয়নের, এই বাংলাদেশকে আর দাবিয়ে রাখা সম্ভব কিনা? আপনি অনেকগুলো প্রশ্ন করছেন, কিন্তু একই সাথে অনেকগুলো প্রশ্ন নিয়ে আসছেন। দেখুন, বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে ইউনাইটেড স্টেটস বাংলাদেশকে সাপোর্ট করছে, একদিকে সাপোর্ট করছে, আরেকদিকে দাবিয়ে রাখছে। কারণ তাদের মূল তন্ত্র হলো, তারা ওখানে যে কোনো জায়গায় হোক না কেন একটি ঘাঁটি গাড়ার, একটি তাদের স্তব্ধ, তাদের ভূমি রাখার, যেটা এখন গুয়াম নামে আপনি প্যাসিফিকে আছে, ফিলিপাইনের কাছে। আপনি প্রথম ষড়যন্ত্র আমি বলি, ওকে। দ্বিতীয়, এটা নিক্সনের, হেনরি কিসিঞ্জার সময় থেকে অ্যাজ অফ টুডে। তারপর আসেন প্রেসিডেন্ট রিগান। রিগান কিন্তু এরশাদ সরকারকে সাপোর্ট দিয়েছে, এরশাদ সরকারকে 100% বলছেন যে ডেমোক্রেসি দেওয়ার জন্য। রিগানের কথায় এরশাদ ডেমোক্রেসি দিয়েছে, বিএনপি আওয়ামী লীগের যুদ্ধে নয়, প্রেসিডেন্ট রিগানের সহযোগিতায়। এবং আমি আরেকটি কথা স্মরণ করে দিই, আমেরিকাতে দুইটা, রিপাবলিকান এবং ডেমোক্রেট। আমাদের বাংলাদেশি ভাই বোন এবং প্রবাসী যারাই থাকে, মেজরিটি ডেমোক্রেটকে সাপোর্ট করে। ডেমোক্রেটরা
কোনো দেশের উন্নয়নের সহযোগিতা আসে না। নাম্বার ওয়ান, তারা পৃথিবীর কোন রাষ্ট্রকে সহযোগিতা করছে এই ভূমিকা ডেমোক্রেটদের নাই। হ্যাঁ, রিপাবলিকানরা যুদ্ধ করে, তারা যুদ্ধবিদ একটি পার্টি, তারা ধ্বংস করে এবং তারা ওই রাষ্ট্রকে উন্নয়নশীল একটি রাষ্ট্র হিসেবে দেখতে চায়। এটা হলো আমেরিকার পটভূমি। রিগান সরকার থেকে অ্যাজ অফ টুডে যতগুলো আমেরিকান সরকার আসছে বাংলাদেশকে রিগানের পরে কেউ সুন্দরভাবে দেখেন নাই। এটা দেখছে স্টেপ বাই স্টেপ, স্তর বাই স্তর এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, কৃষি যা আছে একটি দেশ মানচিত্রে দেখা যায় না। সেখানে আপনি চিন্তা করুন, 17 থেকে 18 কোটি লোক বাস করছে। কেউ যে হাহাকার নয়, সবাই তো তাদের রুজি রোজগার করছে, খাচ্ছে, চলছে, ফিরছে। তবে উন্নয়নশীল দেশগুলো ইউনাইটেড স্টেটস, কানাডা, আমি G7, G20 রাষ্ট্রগুলোর কথা বলছি, যারা সারা পৃথিবীকে কন্ট্রোল করার চেষ্টা করছে, তারা কিন্তু সত্যি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, নিরীহ কান্ট্রি গুলোকে ভালোবাসে? করে আসলে তারা নিজের স্বার্থের কথা চিন্তা করে কিন্তু করে, তারা নিজের স্বার্থের বাইরে আসলে কিছু করে না। আমি নিয়ে আসছি ভাইয়া, এই G7, G20 রাষ্ট্র যারাই যতগুলোই ছিল, তারা কিন্তু পৃথিবীটাকে কলোনি বানিয়ে রাখছিল কোনো এক সময়। ওকে, আফ্রিকান কন্টিনেন্টাল, মিডল ইস্ট, সাউথ এশিয়া, সাউথ আমেরিকা, পুরো ওয়ার্ল্ডকে তারা একটা কলোনি, তাদের নিজস্ব কলোনি বানিয়ে রাখছিল। যারা এখন G7, G20, তারা পৃথিবীর কোন রাষ্ট্রকে ভালো চোখে দেখেন এবং কোন রাষ্ট্রকে তারা সহযোগিতা করেন। আমরা আরো এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা আসলে এই মুহূর্তে নিব ছোট্ট একটি বিরতি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মিলেনিয়াম টিভি ইউএস এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠান। এই পর্যায়ে নিচ্ছে আমরা একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকবেন। আমরা বিরতির পরে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি নূর মোহাম্মদ তাফাদারের সাথে আমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirob.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirobbronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠানে। আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন, এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে রয়েছেন তাদের জন্য জানিয়ে রাখতে চাই, মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠানে আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন নূর মোহাম্মদ তাফাদার, যিনি সুদূর আমেরিকা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। তিনি দীর্ঘদিন রেমিটেন্স যোদ্ধা হিসেবে সেখানে রয়েছেন এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এবং বাংলাদেশ কমিউনিটিতে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকেন। তিনি অত্যন্ত জনপ্রিয় একটি মুখ বাংলাদেশ কমিউনিটিতে ইউএসএ। তো আমরা যেমনটি বলছিলাম নূর মোহাম্মদ তাফাদার, আপনি জানেন যে একটি দেশের অর্থনীতির উন্নয়নের জন্য, একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আপনি জানেন যে দ্বাদশ নির্বাচন সামনে, জাতীয় নির্বাচন যেটি, সেটি হয়তো এই বছর ডিসেম্বর বা আগামী 2024-এর জানুয়ারিতে হতে পারে এমনটি শোনা যাচ্ছে। সেটাকে ঘিরে
যে রাজনৈতিক অস্থিরতা, উত্তাপ বা অনেকেই সমাধানের কথা বলতে পারছেন না, অনেকে আরও সংঘাত, বিভিন্ন ধরনের উত্তেজনা বা অনেকে অনেক ভয়ভীতি চিন্তা করছেন বা অনেক সংঘাতের কথা চিন্তা করছেন, বা বিভিন্ন বিদেশিরাও এখানে কিন্তু তাদের মতামত দেওয়ার চেষ্টা করছেন, বন্ধু রাষ্ট্রগুলো। তা আপনার কাছে কি মনে হয় যে দ্বাদশ নির্বাচনকে ঘিরে বর্তমানে বাংলাদেশের যে বৃহৎ দুটি রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে যে একটি উত্তেজনা অবস্থা বা মুখোমুখি যে অবস্থান, সেটির আসলে সমাধান কিভাবে সম্ভব বা আদৌ সম্ভব কিনা বা আলোচনার টেবিলে বসার কথা অনেকে বলতেছেন, তো এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলবেন যে রাজনৈতিক স্থিতিশীলতার যে বিষয়টি? আপনাকে অশেষ ধন্যবাদ হামিদ সাহেব। দেখুন, রাষ্ট্রের 17 কোটি মানুষের স্বার্থে এবং রাষ্ট্রের স্বার্থে রাজনৈতিক দলগুলো যদি একত্রে কাজ না করে, রাষ্ট্রের উন্নয়ন হবে না। রাষ্ট্রের স্থিতিশীল যদি না থাকে, জনগণ যদি কর্মকাণ্ড না করতে পারে, ব্যবসা বাণিজ্য না করতে পারে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম এগুলো যদি না করতে পারে সুন্দরভাবে, তাহলে কি একটি রাষ্ট্র হয় ভাইজান? রাষ্ট্র হয় না। আপনি বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন রাষ্ট্রের দাতা দেশগুলো আমাদের দেশের নিজস্ব কর্মকাণ্ডে হস্তক্ষেপ করছেন, সত্যি লজ্জাকর ব্যাপার। যে যে দেশগুলো করছে ওদের ভিতরে ডেমোক্রেসি আছে কিনা সন্দেহ। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, এইটার সমাধান একমাত্র দুজন ব্যক্তি করতে পারে। জানেন, দুজন ব্যক্তি আর কেউ লাগে না। কোন দেশের বন্ধু দেশ বলেন কেউই লাগে না, কেউ প্রয়োজন হয় না। যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া একত্রে বসে রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করে, তাহলে একটি সুন্দর রাষ্ট্র হবে। বলেছেন যে এই দুজন মানুষ যদি আলোচনার টেবিলে বসে তাহলে হয়তো এই সমাধান খুব দ্রুতই সমাধান করা সম্ভব এই সমস্যাটাকে। তা আপনার কাছে কি মনে হয় যে অতীত অভিজ্ঞতার আলোকে এবং বর্তমান সময়ের যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এবং দুটি রাজনৈতিক দলের পারস্পরিক সম্পর্ক, পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ, যে সমস্ত নানা ঘটনা বা অঘটন যেগুলো ঘটেছে, সেই সব বিচার বিশ্লেষণ করে আদৌ আসলে তারা কতটা বাস্তবসম্মত বিষয় এটি যে দুজনকে আলোচনায় আসলে বসবেন কিনা বা বসতে পারবেন কিনা, সে বিষয়টি আপনি কি মনে করেন? দেখুন, রাষ্ট্র, জনগণ, রাজনীতি কার জন্য? কার জন্য বলেন? কতদিন আপনি বাঁচবেন? কতদিন আপনার হায়াত? আপনি দেখেন, মাননীয় 3বারের প্রধানমন্ত্রী সম্মানিত খালেদা জিয়া, তার খুবই অসুস্থ, সে চলাফেরা করতে পারে না, কিন্তু সে দেশের জন্য, রাজনৈতিক দলের জন্য এখনো শুয়ে বসে কাজ করে যাচ্ছে। তাদের ভিতরে যদি নিজস্ব কোনো ঘৃণা জন্মায়, এই ঘৃণাগুলো দূরে ফেলে, এগুলো বে অফ বেঙ্গলে রেখে, নিজের হার্টকে ক্লিন করে রাষ্ট্রের স্বার্থে, জনস্বার্থে কাজ করার যদি ভূমিকা নেয়, আল্লাহ এবং রাসূলকে সামনে রেখে এবং জনস্বার্থে যদি কাজ করে, দেখুন এটা করা সম্ভব, 100% সম্ভব। শেখ হাসিনার ভিতরে অনেক ঘৃণা, কারণ তার বাপকে, তার ভাই বোনকে, তার আত্মীয় স্বজনকে এই দুনিয়া থেকে নিয়ে গেছেন। যারাই নিচ্ছে, শেখ হাসিনার সরকার মনে করতেছে এটার সাথে জড়িত জেনারেল জিয়া, এক্স প্রেসিডেন্ট জিয়াউর রহমান। চিন্তা করবেন, তারপর ওনার দলের নেতৃত্ব স্থানীয় অনেক জেনারেলরা, শেখ হাসিনা এটা মনে করেন। তারপরে 21শে আগস্ট, আপনি চিন্তা করেন কি হয়েছিল। আপনি তখন কত বয়স, কত দূর আমি জানি না। 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে কি হয়েছিল আপনারা জানেন। অনেক ঘৃণা আছে, এই ঘৃণা রেখে দেশের উন্নয়ন হবে না ভাইয়া। এই ঘৃণাগুলো যদি মনে রাখে, মিলেনিয়াম টিভিএস এর পক্ষ থেকে আমরা আশাবাদ ব্যক্ত করছি খুব শীঘ্রই হয়তো রাজনৈতিক যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে সেটি সমাধান হবে দ্বাদশ নির্বাচনকে ঘিরে। এবং আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। এবং আজকে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং
বিপক্ষে যারা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা যে কর্মসূচিগুলোই করছেন এখন, এক পক্ষে শান্তি সমাবেশ, এক পক্ষ গণতন্ত্রের জন্য বা বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করছে তাদের ভাষ্য মতে, এবং সবকিছুই হলো জনগণের জন্য। আপনার কাছে কি মনে হয় যে আসলে এই জনগণ কারা? তাদের কর্মসূচিতে আসলেই কি জনগণ সুবিধা ভোগ করছে, জনগণ উপকৃত হচ্ছে, না জনগণকে কিন্তু তাদের কর্মসূচি বিভিন্ন সময় বিভিন্ন বাধার সম্মুখীন তাদের সাধারণ চলাফেরা কিন্তু বিঘ্ন হচ্ছে? তা আপনার কাছে কি মনে হয় যে এইভাবে রাজপথে আন্দোলন বা জ্বালা, এইভাবে সংঘাতময় পরিবেশে আসলে জনগণ কতটা উপকৃত, বা জনগণই আসলে এইটাকে সমর্থন করে কিনা, বা এইভাবেই বা বাংলাদেশের উন্নয়ন কতটা সম্ভব? দেখুন, রাষ্ট্রের একটি ক্যাপিটাল সিটি ঢাকা, বাণিজ্যিক সিটি চিটাগাং খুলনা, আইটি সিটি রাজশাহী, তাই না? এই বিভিন্ন জায়গায়, এই বিভিন্ন শহরগুলোতে রাজনৈতিক কর্মকাণ্ড আমার বিবেকে টোটালি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করা যাবে না। কোনো শান্তি মিছিল, গণতান্ত্রিক মিছিল কোনো কিছু করা যাবে না। কারণ এখানে মানে বাংলাদেশের সবকিছু তো রাজধানী কেন্দ্রিক। আমি ভাইজান, আমি আপনার কথা আমি 100% একমত। ব্যবসা বাণিজ্য এবং স্বাস্থ্য শিক্ষা সবকিছু আমরা মনে করি ঢাকা, কিন্তু এগুলা ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি করে দেন সরকার, এবং উভয় দল মত নির্বিশেষে বসে এই কাজগুলো যদি করে দেন, এটা রাষ্ট্রের উপকৃত হবে, জনগণ উপকৃত হবে, তারা নিজেরাও উপকৃত হবে। সময়ের যে সমস্ত রাজনৈতিক দল ছিল, বিভিন্ন সময় বিভিন্ন দল ক্ষমতায় ছিল, এই যে যেটি বললেন বিকেন্দ্রীকরণ, আসলে এই বিকেন্দ্রীকরণে বিভিন্ন জেলা, বিভিন্ন বিভাগীয় শহরে সবগুলোকে ছড়িয়ে ছিটিয়ে, এইটার ব্যাপারে আসলেই তারা সব রাজনৈতিক দলে আসলে তারা কতটা আন্তরিক, আপনার কাছে কি মনে হয়? দেখুন, 20 দল বলেন, 22 দল বলেন, 14 দল বলেন, তারা সবাই যদি একত্রে বসে কাজ করে এক মন মানসিকতায়, তারা তো রাষ্ট্রের জন্য কাজ করবে না ভাইয়া, জনগণের জন্য। তো জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, প্রজাতন্ত্রের স্বার্থে যদি কাজ করে, এগুলো করা 1 মিনিট, এগুলো করা 1000 দিন নয়। মার্কিন কংগ্রেস সেনেটে নালিশ করার প্রয়োজন নাই, ইউরোপিয়ান পার্লামেন্টে নালিশ করার প্রয়োজন নাই, ইন্ডিয়ান পার্লামেন্টে ইন্ডিয়ান গভর্নমেন্টকে ধরার প্রয়োজন নাই। আমরা নিজেরা যদি একত্র থাকি, কোন দেশের সুপারিশ, কোন দেশের অ্যাডমিনিস্ট্রেশন গিয়ে আমাদেরকে বোঝানোর কোনো প্রয়োজন নাই। আমরা সবাই শিক্ষাবিদ, সবাই রাজনৈতিকবিদ, সবাই আমরা বুঝি। যারা রাজনীতি করে তারা সবাই শিক্ষিত, সবাই শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার। কি বলছি, কথা বলছেন? একত্র যদি হয়, একত্রিত করে সব কিছু করা সম্ভব। শেখ হাসিনার সরকার উন্নয়ন করছে, এখন লোন নিয়ে করছে, যেভাবে করছে, তারা স্ট্রাকচার করছে, যা কিছু করছে। আরেকটি সরকার এসে যদি এগুলার নাম চেঞ্জ করে নেয়, তারপর এগুলা বিকল্পকরণ করে, এগুলো তো অসম্মানীজনক। এগুলো যেন জীবনে বাংলাদেশ থেকে চলে যায়, এই ঘৃণা যেন চলে যায়, এই ঘৃণা যেন না থাকে। এটা একটি দেশ, একটি রাষ্ট্র, একটি প্রজাতন্ত্র, এখানে 18 কোটি লোক জনগণ বাস করে। তাদের স্বার্থে যদি কাজ করে, বিকল্পীকরণ, ডিস্ট্রিক্ট ওয়াইজ করণ, ইউনিয়ন ওয়াইজ করণ, উপজেলা ওয়াইজ করণ, সব কিছু করা সম্ভব। আপনাকে ধন্যবাদ। আপনার আলোচনার শুরুতে আরেকটি প্রশ্ন রাখতে চাই, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, আমরা খুব সংক্ষেপে কয়েকটি কথা বলে হয়তো আজকের মতো বিদায় নিব। আপনি জানেন যে একটি বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে দীর্ঘদিন ধরেই, যে বাংলাদেশের রাজনীতিতে প্রকৃত রাজনীতিবিদরা আসলে এখন কতটা আছেন। কারণ আপনি জানেন যে স্বাধীনতা যুদ্ধের আগের থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে কিন্তু তৃণমূল থেকে রাজনীতি করে উঠে আসা অনেক রাজনীতিবিদ ছিলেন। আজকে আপনি যেটি বলেছেন যে স্বাধীনতা যুদ্ধের সময় যারা প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন তাদের অনেকেই নাই, এবং যারাও আছেন এখনও তো হয়তো তারা সঠিকভাবে সেইভাবে রাজনীতি করতে পারছেন না বা রাজনীতির সাথে জড়িত না। এবং সিনিয়র সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদও কিন্তু দুঃখ করে বলেছেন যে বাংলাদেশের রাজনীতি আসলে এখন আর প্রকৃত রাজনীতিবিদদের হাতে নেই, এবং
বর্তমান সংসদেও কিন্তু একটি উল্লেখযোগ্য অংশ এমপি মন্ত্রী কিন্তু ব্যবসায়ী। তো আপনার কাছে কি মনে হয় এই যে রাজনীতিতে রাজনীতিবিদদের না থাকা, এটা আসলে দেশের জন্য কতটা মানে ক্ষতিকর বা কতটা প্রভাব ফেলতে পারে ভবিষ্যতে? দেখুন, আপনি সুন্দর একটি প্রশ্ন নিয়ে আসছেন। স্বাধীনতার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করছেন, কিছু না কিছু উন্নয়ন করছেন, জনগণের স্বার্থে কাজ করছেন, কিন্তু তারা একটি ভুল করছেন। প্রকৃত রাজনীতি যারা করে তাদেরকে দূরে রেখে অর্থের স্বার্থে, অর্থ অর্থ যোগানদারের স্বার্থে, অর্থের স্বার্থে, নিজের স্বার্থে রাজনৈতিক যারা ব্যক্তিত্ব তাদেরকে ধ্বংস করছেন। এক কথায় শেষ, প্রত্যেকটি দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং আরেকটি যেটাকে ফান্ডামেন্টালিস্ট বলে জামাত, তারাও, তাদের ভিতরে যারা অর্থবিদ তারা সামনের কাতারে। ওকে, সো আপনি যারা মূল রাজনীতিবিদ তারা কোনো রাজনৈতিক আসল রাজনীতিতে আসতে পারে না, পার্লামেন্টে আসতে পারে না, এবং ডিস্ট্রিক্ট চেয়ারম্যান হতে পারে না, উপজেলা চেয়ারম্যান হতে পারে না। হয় বর্তমানে যে রুস্তুম, যে জনগণকে ত্রাস করতেছে, তারাই হচ্ছে। সরি টু মাই ল্যাঙ্গুয়েজ। শেষ পর্যায়ে সর্বশেষ একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আপনি দীর্ঘদিন যাবত প্রবাসে রয়েছেন, একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য। তো আপনার কাছ থেকে আমরা শুনতে চাই যে প্রবাসী যারা রয়েছেন সারা পৃথিবী জুড়ে, যে সমস্ত বাংলা ভাষাভাষী বাংলাদেশিরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে ভবিষ্যতের বিনির্মাণে যে বাংলাদেশ, আমরা যে স্মার্ট বাংলাদেশকে দেখতে চাই, সেই বিষয়ে আসলে সেখানে তারা কিভাবে অবদান রাখতে পারে বা প্রবাসীরা কিভাবে ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন, এবং সেই বিষয়টিকে কেন্দ্র করেই সকল প্রবাসীদের উদ্দেশ্যে আসলে আপনার কি বার্তা থাকবে? আপনাকে অশেষ ধন্যবাদ। প্রথমে নিয়ে আসছি, স্মার্ট বাংলাদেশে সরকারের ভূমিকা অনেক বেশি, এবং প্রবাসীদের স্বার্থে যদি সরকার কাজ করে, প্রবাসীরা দেশের উন্নয়নের প্রত্যেকটি ক্ষেত্রে প্রবাস থেকে এগিয়ে আসতে পারে। কিন্তু সরকার অ্যাডমিনিস্ট্রেশন তা করছেন না। আপনি দেখেন, মিডল ইস্টে হাজার হাজার বাংলাদেশি ভাই বোন, তাদের আকামা এক্সপায়ার হয়ে যাচ্ছে, কিন্তু পাসপোর্ট পাচ্ছে না, এবং পাসপোর্টের জন্য গেলে মেয়ের খেতে হয়, সাউন্ড দিয়ে কথা বলতে হলে মায়ের খেতে হয়। এটা হলো আমাদের রাষ্ট্রদূত এবং কনসুলেটদের অবস্থান। সেখানে স্মার্ট বাংলাদেশ করলে লাভ হবে না ভাইজান। দেখতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক হয় কিনা, প্রবাসী যাদেরকে পাঠাচ্ছে প্রবাসীদের স্বার্থ কাজ করছে কিনা, দেশের স্বার্থে কাজ করছে কিনা, এটা কি আমাদের সরকার দেখেন না? কোন সরকারই দেখেন না। বর্তমানে মিডল ইস্ট থেকে বিলিয়নস অফ ডলার রেমিটেন্স যাচ্ছে বাংলাদেশে, কিন্তু তারা কোনো সার্ভিস বাংলাদেশ সরকার থেকে পাচ্ছে না। এটা দুঃখের বিষয়। যারা ইউরোপ আমেরিকাতে আছে তারা কিন্তু বাংলাদেশ সরকারের সহযোগিতার তোয়াক্কা তারা করে না। বাংলাদেশ সরকার তাদের জন্য কি করবে সেটা তারা করে না। তারা বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে তারা কাজ করে যাচ্ছে। আমি বুঝাইতে পারছি আপনাকে? যারা এই ইউরোপ আমেরিকাতে, যারা এই দেশের রেসিডেন্সি সিটিজেন, যারা প্রবাসে বাস করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে স্থানে হোক না কেন, তারা দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে, রেমিটেন্স যোদ্ধা। এবং যারা আকামা নিয়ে মিডল ইস্টে আছে, তাদের জন্য চিন্তা করতে হবে বাংলাদেশ সরকারের। সেটা বাংলাদেশ সরকার করছে না। তবে আমি আশা করব সরকার স্মার্ট বাংলাদেশ করার স্বার্থে প্রত্যেকটি প্রবাসীর আইডেন্টিটি নেওয়া উচিত, কে কোন অবস্থায় আছে, প্রত্যেকের একটি ইমেল আইডি, খোঁজ খবর। এই যে 2 কোটি বাংলাদেশি প্রবাসে বাস করে, তাদের কাছে কোনো ডাটা আছে? ডাটা নেই, ডাটাবেস নেই। এই ডাটাবেস করে প্রত্যেক, শুনেন, বাংলাদেশে যেমন গুগলে কিছু আসলে 1 ক্লিক দিলে সারা পৃথিবীতে চলে যায়। আপনার স্মার্ট বাংলাদেশে আপনি 1 ক্লিক একটা মেসেজ দিবেন, সারা 2 কোটি বাংলাদেশের কাছে চলে যাবে। আপনি স্মার্ট বাংলাদেশ করবেন, স্মার্ট ওয়েতে করবেন, প্রবাসীদের স্বার্থে করবেন। এবং আমি আশা করব প্রবাসী ভাই বোনেরা যে যেখানে আছেন,
আপনারা রেমিটেন্স যোদ্ধা, আপনারা বাংলাদেশের স্বার্থে, প্রজাতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে কাজ করে যাচ্ছেন এবং করছেন, করবেন। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, আমাদের ধর্ম বর্ণ সর্বশেষে আমরা একজন বাংলাদেশি মানব সন্তান, বাংলাদেশি। কে জামাত করে, কে জাতীয় পার্টি করে, কে জাতীয়তাবাদী দল করে, কে আওয়ামী লীগ করে, তা নয়। আমরা বাংলাদেশি, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের উন্নয়নের স্বার্থে আমরা কাজ করছি, করব, করে যাব ইনশাআল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ নূর মোহাম্মদ তফাদার। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মিলেনিয়াম টিভি ইউএস এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠান। সময় স্বল্পতার কারণে আমাদেরকে আজকের মতো বিদায় বলতে হবে। বিদায় বলার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সংক্ষিপ্ত আকারে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করছিলাম, বা আমাদের আজকের আলোচনার বিষয় ছিল সমসাময়িক রাজনীতি এবং বাংলাদেশ। আমাদের আলোচনায় আজকে অতিথি হিসেবে যুক্ত ছিলেন সুদূর আমেরিকা থেকে রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশের একজন প্রবীণ এবং রেমিটেন্স যোদ্ধা, যিনি দীর্ঘদিন যাবৎ আমেরিকাতে রয়েছেন, সুদীর্ঘ 35 থেকে 40 বছর যাবৎ, যিনি দেশের অর্থনীতিকে, তার মতো অনেক রেমিটেন্স যোদ্ধাই কিন্তু অবদান রেখে চলেছেন দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য। তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছেন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে সংঘাতময় বা অনিশ্চয়তার পরিস্থিতির মুখোমুখি পুরো বাংলাদেশ, যেটিকে নিয়ে আমরা কম বেশি সবাই শঙ্কিত, সেটি কিন্তু একটি সুন্দর সমাধানের কথা বলেছেন। যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুই শীর্ষ নেত্রী যদি আলোচনার টেবিলে বসেন, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই এই সংকটের সমাধান করা সম্ভব। আমরাও সেটি প্রত্যাশা করি। মিলেনিয়াম টিভি ইউএস এর পক্ষ থেকে আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই, সেই আশাবাদ রাখতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা যেখানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যার যার জায়গা থেকে অবদান রাখবেন, সেই প্রত্যাশা রেখেই আমাদের আজকের মতো আমরা বিদায় নিচ্ছি মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠান থেকে।